হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এর আগের ক্লাসে আমরা 399 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল পর্ষদের, সেটা সলভ করেছি। আজকের ক্লাসে আমরা পেজ নাম্বার 402 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ম্যাথের ক্লাস 10-এর ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন সালের 2017 সাল থেকে ম্যাথের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন 17 থেকে 24 সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। রায় মার্টিন এর সলিউশন, এবিটি এর সলিউশন করেছি, এবার পর্ষদের সলিউশন করছি। তো এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড়াও ক্লাস 9, 11, 12-এরও সম্পূর্ণ সলিউশন করা আছে ম্যাথের বইয়ের। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, 402 পেজের ম্যাথের যে কোশ্চেন আছে সেটা সলভ করব। আর আজকের ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম নেব, যারা যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করছে সেরকম কিছু স্টুডেন্টের নাম নেব। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, একের দাগের 1 থেকে বলছে 7,650 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এর 1/2, বি এর 1/5 এবং সি এর 1/3 অংশের সমান। তাহলে সি এর টাকার পরিমাণ কত? আচ্ছা, 7,650 টাকাটা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ এর হাফ অংশ, বি এর 1/5 অংশ এবং সি এর 1/3 অংশের সমান। তাহলে এদের এবিসি এর মানটা কিরকম হচ্ছে? দেখো, একের দাগের 1, তাহলে এ ইন্টু 1/2, এ এর 1/2 অংশ, তাই তো? আচ্ছা, বি এর 1/5, বি ইন্টু 1/5, তাহলে বি ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু সি ইন্টু সি এর কত? এ এর 1/2 অংশ, বি এর 1/5 অংশ এবং সি এর 1/2 অংশের সমান। বি এর এত অংশের এবং সি এর এত অংশের সমান হয়, সি এর 1/3। তাহলে এদের লসাগু কত হয়? 5, 3, এদের লসাগু হয়ে যাচ্ছে 30। 30 দিয়ে আমরা যদি প্রত্যেকটাকে এখানে আছে 2, 5, 3, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে, তার মানে যদি না, এইটাই এইরকম হয়ে যাচ্ছে, b/5 c/3 হয়ে যাচ্ছে। তার মানে a:b:c কত হয়ে যাচ্ছে? 2:5:3 এইভাবে হয়ে যাচ্ছে। লসাগুর প্রয়োজন নেই। তাহলে সি এর টাকার পরিমাণ কত হবে? 7,650, সি এর আনুপাতিক মান 3, তাহলে 3/5 আর 3 8 দিয়ে 10 ইন্টু 7,650 এত টাকা হয়ে যাচ্ছে। 0 0 কেটে দিলে 3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 4 7 21 22, 2295 টাকা। কোন অপশন আছে? দেখো, 2295 টাকা আছে অপশন সি তে। তাহলে এখানে একের দাগের 1-এরটা হয়ে যাচ্ছে অপশন সি, সঠিক উত্তর 2295 টাকা, তাই তো? দেখো, 2295 টাকা সি এর 1/3 অংশের সমান। তাহলে অপশন একের দাগের 1-এর অপশন সি 2295 টাকা। ঠিক আছে, দেখুন। এর 1/2 অংশ 765 আসছে, বি এর 1/5 অংশ, সি এর 1/3 অংশের সমান, সি এর টাকার পরিমাণ চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, 2-এরটা কি বলেছে? √3 এবং 3√5 সমমূলীয়করণী হলো। আচ্ছা, √3 আর 3√5 এর সমমূলীয়করণী কোনটা হবে? এদের সমমূলীয়করণী, এখানে সমমূলীয়করণী, এদের মধ্যে যেহেতু সমমূলীয়করণী চেয়েছে, এখানের ক্ষেত্রে সমমূলীয়করণী, এখানে √3 এদের একই জাতীয় করণী হয়ে যাবে। √3 √5 যেটা 3√5। আচ্ছা, দুটোর সঙ্গে সমান পদ কোনটা আছে? মানে সমান পদ আমরা গুণ করলে সমান পদ পাচ্ছি। যে 4টা অপশন আছে, সে অপশন, যে 3টে অপশন, একটা কোনোটিই নয় আছে, বাকি 3টে। প্রথমটা দেখো, 3√5 আছে, তাহলে এটা √5 দিয়ে গুণ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে না। দ্বিতীয়টাও হচ্ছে না। তৃতীয়টা আসছে না, কোনোটাই নয়। এটা অপশন ডি উত্তর আসছে। দেখো, কোনোটাই নয়, হচ্ছে অপশন ডি। 2-এর অপশন ডি কোনোটাই নয়। মানে এমন কোনো পদ পাচ্ছি না যেটা, যে অপশনগুলো আছে তার মধ্যে
যে দুটোতেই যে √3 আর 3√5 আছে, যে দুটোতেই যে সমান মান গুণ আকারে আছে, যে সেটা থেকে একই গুণ আকারে আছে, সেটা থেকে একই রেজাল্ট হচ্ছে। যে রেজাল্টটা আছে যে দুটোতে একই মান গুণ করার ফলে সেই রেজাল্ট আছে, এমন কিছু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, 3 বলছে এবিসিডি বৃত্তাংশ চতুর্ভুজের ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ডিসি বাহুকে ই বিন্দু মানে এইটা, ডিসি বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তারপরে বলা হচ্ছে সিএফ সমান্তরাল এবি। সিএফ সিএফ এবি এর সঙ্গে সমান্তরাল, ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আবার বলেছে সিএফ সমান্তরাল, তাহলে ই বিন্দু নয়, এটা এফ বিন্দু হবে। আচ্ছা, তাছাড়া কোথাও এফ নেই, এটা এফ বিন্দু হবে। ডিসি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এইটা সমান্তরাল, এই দুটো। তাহলে এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এডিসি 95, এডিসি এটা যদি 95 হয়ে যায়, বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর পরস্পর সম্পর্ক হয়, এটা হয়ে যাচ্ছে 85। ঠিক আছে, 180 থেকে বিয়োগ করলে। আর আচ্ছা, ইও বলেছে এখানে, ইসিএফ দেয়া আছে 20 ডিগ্রি, বিএডি এর মান ইও দেয়া আছে, তাহলে ছবিটা এটা হবে না। ঠিক আছে। এটা দেখো এ বি সি ডি মনে করছি আমরা। ঠিক আছে। ডিসি বাহুকে এটা একটু বেঁকিয়ে আমরা যদি নিই, এক্সাক্ট এইভাবে না নিয়ে এইরকম ভাবে নিই, এইরকম ভাবে নিয়ে নিচ্ছি। ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এটা দেয়া আছে। আর কার সঙ্গে কোনটা সমান্তরাল? সিএফ সমান্তরাল এবি। এবি কোথায় আছে? এবি এইটা। আচ্ছা, এইটা মনে করো এইটা এইরকম আছে, সিএফ সমান্তরাল এবি, এটা হচ্ছে সিএফ। ঠিক আছে, এইরকম সিএফ সমান্তরাল এবি। আচ্ছা, এবার দেখো এডিসি 95, এডিসি এটা 95, 95, এটা 95 হলে এটা সহজেই 85। এইটা 85 মানে কোনটা সমান্তরাল বলেছে? এইটা সিএফ আর এবি সমান্তরাল, তার মানে এইটাও 85 হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর কি বলা আছে দেখো, আর বলা আছে ইসিএফ 20 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা 20 ডিগ্রি বলা আছে, ইসিএফ এই কোণটা 20 ডিগ্রি। এই কোণটা 20 হলে পুরোটা কত হচ্ছে? 85 আর 20 105 হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিসিই কোণের মান হয়ে যাচ্ছে 105। এবার কি চেয়েছে দেখো, বিএডি, বিসিএই কোণটা যেটা হবে, যে বহিস্থ কোণটা, এর বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীতের সমান হবে, বিপরীত অন্তঃস্থ, তাহলে এইটা 85 প্লাস 20 105, যে বহিস্থ কোণটা এর বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান, এটাও 105 হয়ে যাবে। তাহলে কোণ বিএডি এর মান হয়ে যাবে 105 ডিগ্রি। অপশন সি 3-এরটা, অপশন 3-এরটা হয়ে যাচ্ছে অপশন সি 105 ডিগ্রি। দেখো 3-এরটা হয়ে যাচ্ছে অপশন সি 105 ডিগ্রি। 3-এরটা হয়ে যাচ্ছে অপশন সি 105 ডিগ্রি। দেখো প্রসেসটা। নেক্সট দেখো, নেক্সট যেটা আসছে 4-এর, যদি দুটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2√6 হয়, উভয়ের পাশাপাশি রাখলে যে সমকোণী চৌপল তৈরি হবে তার কর্ণ। আচ্ছা, দুটো ঘনক পাশাপাশি, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 2√6 সেমি করে। এই যে মনে করো দুটো ঘনক পাশাপাশি রাখা হলো, দুটো ঘনক পাশাপাশি রাখলে শুধুমাত্র তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, বাকি প্রস্থ আর উচ্চতা একই থাকবে। ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে তখন তার যে সমকোণী চৌপল হয়ে যাচ্ছে বা আয়তঘন হয়ে যাচ্ছে, তার কর্ণ কত হয়ে যাবে? তাহলে এইটা দৈর্ঘ্যটা 2√6 প্লাস 2√6 হয়ে যাবে 4√6। তাহলে উল্টো ঘর দৈর্ঘ্য স্কোয়ার মানে 4√6 স্কোয়ার প্লাস এই যে প্রস্থ স্কোয়ার, প্রস্থটা 2√6 থাকবে, উচ্চতাও থাকবে 2√6, এত সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এইটা স্কোয়ার করলে এই 4×4 16 আর একটা 6, 6×16 96। এটা হচ্ছে 2 দুগুণে 4, 4×6 24, 2 দুগুণে 4, 4×6 24, এত সেমি। তাহলে এটা 120, 144 সেমি হয়ে যাচ্ছে, সমান প্লাস মাইনাস 12 সেমি হয়ে যাচ্ছে। তার মানে 12 সেমি হয়ে যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য। 12 সেমি আসছে। দেখো কোন অপশনে আছে 12 সেমি? 12 সেমি এখানে আছে, অপশন ডি তে আছে 12 সেমি। অপশন ডি হয়ে যাবে 12 সেমি। 4-এরটা অপশন ডি 12 সেমি। ঠিক আছে। 5-এর দেখো,
5 বলেছে যে সাইন কিউব আলফা কস কিউব আলফা, না সাইনের পাওয়ারে 6 কসের পাওয়ারে 6 এর মান চেয়েছে একটা 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা এর মানটা চেয়েছে। সহজেই চলে আসবে, দেখো 1 অ্যান্সার আসবে। এইটা দিয়েছে সাইনের পাওয়ারে 6 আলফা প্লাস কসের পাওয়ারে 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা। এটার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এই যে সাইন স্কয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কয়ার আলফা তার হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস এই যে 3ab 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এইটার মান কত, এটা এখানে কিছু নেই মানে এইটা ইন্টু 1 আমরা লিখতেই পারি, তো কিছু নেই মানে এইটা ইন্টু 1, 1 এর সঙ্গে এটা গুণ করলে এই পদটাই আসছে, সেই 1 এর জায়গাটা আমরা এটা বসিয়ে দিলাম সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে কিউবের সূত্র এটা তোমরা সকলেই জানো, এটা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। তার মানে সাইন স্কয়ার আলফাটাকে এ ভাবো কস স্কয়ার আলফাটাকে বি ভাবো, এ প্লাস বি তার হোল কিউব, তার মানে এ সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মান 1, 1 এর কিউব তার মানে 1ই আসছে। দেখো ঠিক আছে, এটা 2 নম্বরেও থাকতে পারে, এর আগে আমরা একটা পেজে করেছি 2 নম্বরে। তাহলে 5 এর দাগেরটা অপশন এ হচ্ছে 1, ঠিক আছে 5 এর দাগেরটা অপশন এ 1 অ্যান্সার। এমসিকিউ 6 দেখো কি বলেছে, প্রথম 10টি অযুগ্ম সংখ্যার স্বাভাবিক গড় এ, প্রথম 10টি অযুগ্ম সংখ্যার স্বাভাবিক গড় এ এবং মধ্যমা এম হলে কোন সম্পর্কটি হবে। এবার তোমরা এগুলো নিজেরা সিম্পলিফাই করতেই পারবে, যে অযুগ্ম সংখ্যাগুলো নিয়ে প্রথম 10টি অযুগ্ম সংখ্যা নিয়ে নিলে, ধরো আমি এইভাবে নিচ্ছি 1 3 5 7 9 1 2 3 4 5 11 13 15 17 19 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল, ঠিক আছে। এবার 20 20 20 20 20 যোগফল, তাহলে কটা আসছে 5টা 20, তাহলে 5টা 20 5 20 100, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 আসছে, তাই তো 100কে 10 দিয়ে ভাগ করলে প্রথম 10টা অযুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম নয় অযুগ্ম, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে গড় এ আর মধ্যমা এম, তাহলে এখানে গড় এ, তাহলে গড় কত হয়ে যাচ্ছে, গড় এ 10 হয়ে গেল, বুঝতেই পারছো যে যোগ করলে 19 আর 10 20, 17 আর 3 20, দুটো 20, এই দুটো যোগ করলে 3টে 20, 13 আর 7 যোগ করলে 4টে 20, আর এই দুটো যোগ করলে 5টা 20, 5 20 100, 100কে 10টা নাম্বার আছে 10 দিয়ে ভাগ করলে 10 10 100, তাহলে এর মান হয়ে যাচ্ছে 10। এবার মধ্যমা দেখো, এই দুটো মাঝের পদ, এদিকে 4টে পদ এদিকে 4টে পদ, তাহলে মধ্যমা কত হবে, m ইজ ইকুয়াল টু এদের সমষ্টি বাই 2, 11 9 20, 20 বাই 2 10, তাহলে a আর m সমান হয়ে যাচ্ছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে a ইজ ইকুয়াল টু m, এটাই বলা আছে। এবার দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণে যাব, 1 এর দাগের গুলো হয়ে গেল, 2 এর দাগে শূন্যস্থান পূরণে যাচ্ছে। 2 এর দাগের 1 কি বলেছে, 3x স্কয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হলে m এর মান। 3x স্কয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 3x স্কয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অন্যটির অনন্য। আমরা একটি বীজ যদি আলফা ধরি তাহলে অন্য বীজ কত হবে, 1 বাই আলফা, একটি অন্যটির অনন্য মানে। এবার বীজ দুটোর বীজ দ্বয়ের গুণফলের মান কি হবে, আলফা ইন্টু 1 বাই আলফা, সি বাই এ, সি এর মান এখানে m প্লাস 1, তাহলে m প্লাস 1 বাই এ এর মান 3, তাহলে এটা কেটে গিয়ে 1 আসছে, তাহলে m প্লাস 1 বাই 3 ইজ ইকুয়াল টু 1, m প্লাস 1 ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 3 আগে 3, m ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 2 আসছে, m এর মান 2, ঠিক আছে। এখানে কি বলছে, তাহলে m ইজ ইকুয়াল টু এখানে শূন্যস্থানে 2 হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের হার তো একই থাকে, সুদ বাড়তে থাকবে, সুদের হার একই থাকবে, সুদের হার একই থাকে। 3এরটা, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যার লম্ব দূরত্ব হবে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, আমরা যদি এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা বলতে বৃত্তের ব্যাস, তাই তো, বৃত্তের কেন্দ্র থেকে
বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব। বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব, এটা বৃহত্তম যেটা জ্যা সেটা তো কেন্দ্রগামী আছে, তার মানে জ্যা থেকে কেন্দ্র থেকে তার লম্ব দূরত্ব তো কিছু হবে না, মানে ওর উপর দিয়েই যাচ্ছে, 0 একক হবে, কারণ সেই বিন্দুগামী হচ্ছে বৃহত্তম জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী, তার মানে ওদের মধ্যে কোনো দূরত্ব নেই, তো তাহলে দূরত্ব 0 একক। তাহলে কি চেয়েছে এখানে, যে লম্ব দূরত্ব হবে ব্যাস 0 একক বা 0 একক, ঠিক আছে, এত একক। চারেরটা, একটি বৃত্তের চাপ উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হলে চাপ আর ব্যাসার্ধ সমান হয়। আমরা কি জানি, এস ইজিক্যাল টু আর থিটা, তাই তো, এস ইজিক্যাল টু আর থিটা, এটা আমরা জানি। তাহলে বলছে চাপ আর ব্যাসার্ধ মানে আর আর এটা সমান, আর আর এস সমান, ঠিক আছে, তাহলে থিটা ইজিক্যাল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে বলছে যে কোণ উৎপন্ন করে তাহা, বলছে যে কোণ উৎপন্ন করে তাহা ড্যাশ রেডিয়ান, এটা রেডিয়ানে থাকে, তার মানে তাহা 1 রেডিয়ান হয়ে যাবে, তা 1 রেডিয়ান, রেডিয়ান। 5 দেখো কি বলেছে, n সংখ্যক সংখ্যার গড় x বার, প্রতিটি সংখ্যার সাথে কে যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত। দেখো n সংখ্যক সংখ্যার গড় x বার, তাহলে x বার ইজ ইকুয়াল টু x1 x2 একটা সংখ্যা আর xn একটা সংখ্যা, এই যে n সংখ্যক সংখ্যার গড়, তাহলে n দিয়ে ভাগ করতে হবে nটা সংখ্যা x বার, তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে কে যোগ করা হলে তাহলে x1 প্লাস কে প্লাস x2 প্লাস কে প্লাস ডট ডট প্লাস xn প্লাস কে, প্রত্যেকটা সংখ্যার সাথে কে যোগ করা হলো, এদের গড় কত হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn হয়ে গেল, আর কটা কে আছে, x1 এর সঙ্গে একটা কে, x2 এর সঙ্গে দুটো, আর একটা কে, দুটো কে হলো, xn এর সঙ্গে একটা কে, এইভাবে ক্রমাগত চলতে থাকে, তার মানে n টা কে হয়ে যাবে প্লাস n কে বাই n। তাহলে x1 প্লাস x2 প্লাস xn বাই n হচ্ছে প্লাস n কে বাই n হয়ে যাচ্ছে, এইটার মান হয়ে যাচ্ছে x বার, এই যে এখান থেকে, আর এটা n কেটে গিয়ে কে, x বার প্লাস কে, নতুন রেজাল্ট হয়ে যাচ্ছে যেটা, তাহলে নতুন সংখ্যাগুলির গড় হবে x বার প্লাস কে, এটা হচ্ছে নতুন সংখ্যার গড়, ঠিক আছে, নতুন যে সংখ্যাগুলো তাদের গড়। এবার কি বলছে দেখো, একটি চোঙের দৈর্ঘ্য h, ভূমির ব্যাসার্ধ r, তাহলে ইহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সঙ্গে সমান হয়, তাহলে এই চারের মধ্যে সম্পর্ক। চোঙের আয়তন কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা চোঙের আয়তন লিখতে পারি, চোঙের আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর বিশিষ্ট একটি গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, পাই আর স্কোয়ার দিয়ে যদি আমরা উভয় দিকে কেটে দিই, তাহলে এখানে এইচ পড়ে থাকছে আর এখানে 4/3 আর পড়ে থাকছে, তাহলে 3h ইজ ইকুয়াল টু 4r, 3h ইজ ইকুয়াল টু 4r হচ্ছে। তাহলে কি চেয়েছে এখানে, তাহলে এই চারের মধ্যে সম্পর্ক লেখো, তাহলে এই চারের মধ্যে সম্পর্ক কত হবে, 3h ইজ ইকুয়াল টু 4r, 3h ইজ ইকুয়াল টু 4r, এইটা আসছে দেখো, 2 এর দাগে হলো। এবার দেখো 3 এর দাগে যাব, সত্য মিথ্যা। 3 এর দাগের একটা কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27, তাহলে মধ্য সমানুপাতি হবে 9, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 27, তাহলে মধ্য সমানুপাতি যদি 9 হয়ে যায়, এখানে মধ্য সমানুপাতি 9 হলে গুণফল 27, ক্রমিক সমানুপাতি মাঝেরটা 9 হলে, দেখো যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 আসছে, বা 9 হলে এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, কারণ এই যে একটা থাকছে আলফা, একটা পদ থাকছে আলফা, তাকে নির্দিষ্ট পদ দ্বারা গুণ হবে, যেটা দিয়ে এটা আগের পদ দ্বারা গুণ হবে, মাঝের পদ যদি 9 হয়ে যায়, মাঝের পদ 9 আর এখানে একটা গুণফলটা 27, ঠিক আছে,
তার মানে এদিকে একটা পদ থাকবে, এদিকে একটা পদ থাকবে, সেগুলো সমানভাবে গুণ হয়ে 27 আসতে হবে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সমানুপাতি হতে হবে। যদি একটা 3 হয়ে যায় তাহলে এখানে কোনো মান থাকছে না। তাহলে এখানে যদি √3 হয়, যে √3 সঙ্গে 3√3 গুণ করলে 9 আসছে, তাহলে তারপরটাতেও 3√3 গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 আর 7 27 √3 হয়ে যাচ্ছে। তখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে তিনটের গুণফল 27 কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাই সেই কারণে প্রথমটাই মিথ্যা হয়ে যাচ্ছে। 2 দেখো, সুদের হারের, এখানে 2 বলেছে সুদের হারের কোনো একক নেই। সুদের হারের কোনো একক থাকে না, জাস্ট এমনি সুদের হার নর্মাল থাকে, তাই তো। যেমন যখন আমরা বলি শতকরা সুদের হার, শতকরা সুদের হার জাস্ট যদি 5% হয়, শতকরা সুদের হার 5 এরকম বলে, তাই তো, তাহলে এটা সত্য হবে। পার্সেন্টটা কোনো একক নয়, ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া হয় সেটা একক না, সেটা সুদের হারের সঙ্গেই। দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয়। দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, ঠিক আছে, কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয়। সমবাহু ত্রিভুজ সদৃশ হতেই পারে যদি দুটো, হ্যাঁ সমবাহু ত্রিভুজ সদৃশ হবে, কারণ তাদের 3টে করে কোণ সমান হয়ে যাচ্ছে। এবার দুটি সমকোণী ত্রিভুজ, দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, এইটা 60 30 হতে পারে। আবার এই একটা সমকোণী ত্রিভুজ, এইটা 90, এটা 45, এটা 45 হতে পারে। তাহলে এরা দুটোই সমকোণী, এটা একটা করে কোণ 90 ডিগ্রি, একটা করে কোণ 90 ডিগ্রি হলে তাদের সমকোণী বলা হয়। এবার বাকি কোণগুলো তো সমান হচ্ছে না, 3টে কোণ সমান হলেই তবে সদৃশ বলা হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো সমবাহু ত্রিভুজের তাদের 3টে করে কোণই 60 ডিগ্রি, আর বাহুগুলো সমানুপাতিক, 3টে করে বাহু সমান। তাহলে যেটা বলা আছে যে সমবাহু ত্রিভুজ সদৃশ কিন্তু সমকোণী ত্রিভুজ সদৃশ নয়, সেটা একদমই ঠিক বলা আছে। যে দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ, হ্যাঁ দুটি সমবাহু ত্রিভুজ সদৃশ কিন্তু দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ নয়। সমকোণী ত্রিভুজ হলেই যে সদৃশ হবে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ সদৃশ, এটা কিন্তু সত্য হবে, উত্তরে কিন্তু মিথ্যা দেওয়া আছে, এটা সত্যই হবে। সমকোণী ত্রিভুজ সদৃশ নয়, হ্যাঁ সমকোণী ত্রিভুজ সদৃশ নয়, ঠিকই আছে। যদি সদৃশ বলা থাকতো তাহলে মিথ্যা হতো। এবার দেখো, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে, দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান। উচ্চতা সমান, দুটি শঙ্কু দেখো 1/3, তাদের কিসের সঙ্গে, তাদের আয়তন 1/3 শঙ্কু কি পাই r²h, এটা r1 মনে করো, 1/3 পাই r²h, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাই তো। আয়তন সমান বলে দিয়েছে। এবার r1 r2 আলাদা, তাদের আয়তনের অনুপাত √, ব্যাসার্ধের অনুপাত। তাহলে এদের যদি আমরা আয়তনের অনুপাত নির্ণয় করি, এর আয়তন, তাহলে r1² r2² হয়ে যাচ্ছে, r1² হয়ে যাচ্ছে। দেখো দুটো শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত হয়ে যাচ্ছে r1 মানে ব্যাসার্ধ অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। দুটি শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবার বলছে তাদের আয়তনের অনুপাত সমান ব্যাসার্ধদ্বয়ের √, ব্যাসার্ধদ্বয়ের অনুপাত। এখানে রুট তো দিলেও হবে, না দিলেও হবে। এখানে যদি আমরা r1 r2 করে দিই তাহলেও তো হবে, শুধুমাত্র r1 r2 বা √, ব্যাসার্ধদ্বয়ের অনুপাত, না √, ব্যাসার্ধদ্বয়, আন্ডার রুটটা তো দেওয়ার দরকার নেই, √, ব্যাসার্ধদ্বয়। তাহলে এটাকে মিথ্যা হিসেবে বলবো, কারণ এইটা বাইরে থেকে তো হঠাৎ করে আসছে না। দুটি শঙ্কু, আচ্ছা 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। দেখো আমরা এই ধরনের অঙ্ক অনেকবার করেছি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই, তাহলে 180, পাইয়ের মান 22/7, এটা নিচে আছে, তাহলে 22টা নিচে 7টা উপরে হয়ে যাবে। এটা আমরা ক্যালকুলেশন করে আগে অনেকবার দেখেছি, 57 ডিগ্রি পয়েন্ট সামথিং হচ্ছে, 57 পয়েন্ট সামথিং ডিগ্রি, 57 পয়েন্ট সামথিংটা আসছে, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান যে 1 ডিগ্রির চেয়ে সত্য, 1 ডিগ্রির চেয়ে বড়, এটা সত্য অবশ্যই, ঠিক আছে। আগেও আমরা অনেকগুলো পেজে এই ধরনের অঙ্ক পেয়েছি এবং ক্যালকুলেশনও করেছি।
এরপরে দেখো একটা মধ্যমান নির্ণয়ের অঙ্ক আছে। মধ্যমান নির্ণয় অঙ্কটা হচ্ছে 10, 12 আর 14 ক্রমে সাজানো আছে। 10, 12, 14, 15, 18, 20, 22, 24 কটা সংখ্যা আছে টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা সংখ্যা আছে। তাহলে 10, 12, 14, 15, 10, 12, 14, 15, 18, 20, 22, 24, তাই তো? এইটা আছে দেখো 10, 12, 14, 15, 18, 20, 22, 24 ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে। মধ্যমা চেয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা পদ জোড় সংখ্যক পদ। জোড় সংখ্যক পদ হলে মাঝে দুটো পদ থাকে, তাদের সমষ্টি বাই 2 হয় মধ্যমা। দেখো এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, এই দুটো মাঝের পদ। তাহলে মধ্যমা কত হবে? 15 প্লাস 18/2, তার মানে এটা 33 হচ্ছে। 33/2 তার মানে 17.5 এইটা আসছে। কি বলা আছে? মধ্যমা 17 বলা আছে, তার মানে মিথ্যা। ঠিক আছে, দেখে নাও প্রসেসগুলো। এবার দেখো 4-এর দাগে যাবো। চার দাগের এক একটা কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ 82 টাকা হলে আসল নির্ণয় করো। আমরা ধরি আসল, আসল পি টাকা ধরে নিলাম। হ্যাঁ, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 82 টাকা বলেছে। আমরা আসল নির্ণয় করছি, তারপর সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করছি। আসল 82 টাকা, সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার 5% সময় 2 বছর, অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 5/100 তারপরে 2 এত টাকা ইজ ইকুয়াল টু পি ইন্টু, এটা কেটে গেলে 20 আসছে, 1 প্লাস 1 20 তারপরে 2 এত টাকা ইজ ইকুয়াল টু পি ইন্টু, এটা 20 লসাগু, 20 আর 21/20 তারপরে 2 এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 441 পি বাই 400 এত টাকা আসছে। এটা স্কোয়ার করলে এটাই আসবে। এবার কি বলেছে দেখো, 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 82 টাকা। তাহলে শর্তানুসারে দেখো, অতএব শর্তানুসারে 441 পি বাই 400 মাইনাস পি ইজ ইকুয়াল টু 82। ঠিক আছে, এইটা আসছে। বা 400 লসাগু, 441 পি মাইনাস 400 পি ইজ ইকুয়াল টু 82, বা এটা সে যাচ্ছে 41 পি বাই 400 ইজ ইকুয়াল টু 82। তাহলে পি এর মান কত হবে? 82 ইন্টু 400 বাই 41টা নিচে চলে আসবে, 41 দুগুণে 82, বা পি ইজ ইকুয়াল টু 800 হয়ে যাচ্ছে। 400 ইন্টু 2 800। তাহলে আসল কত ছিল? অতএব নির্ণয় আসল 800 টাকা। অতএব নির্ণয় আসল ইজ ইকুয়াল টু 800 টাকা। দেখো একের দাগের এক একটা হয়ে গেল, একের দাগের 2 একটাই যাবো আমরা। নেক্সট দেখো 2-এর। কি বলেছে? কোন ব্যবসায় এ ও বি যথাক্রমে 30,000 ও 20,000 টাকা বিনিয়োগ করলো, বছরান্তে 12% লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এ ও বি এর মূলধন অনুপাত
এ ও বি এর মূলধনের অনুপাত কত? এ ও বি এর মূলধনের অনুপাত 30,000:20,000। এইটা হবে, তার মানে 3:2 হয়ে যাচ্ছে। এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। ঠিক আছে। বৎসরান্তে 12% লাভ হলে বি কত টাকা পাবে? এ ও বি এর মূলধন অনুপাত, তাহলে বৎসরান্তে 12% লাভ মানে, তাহলে এ ও বি মোট টাকা দিয়েছে, তাহলে এ ও বি মোট টাকা দিয়েছে কত? 30,000 প্লাস 20,000 টাকা সমান 50,000 টাকা। অতএব 50,000 টাকার 12% ইজিক্যাল টু 50,000 ইন্টু 12/100 টাকা। দুটো শূন্য কেটে গেল। এটা 12 দিয়ে গুণ করলে 5×12 = 60, 0 0। তাহলে বৎসরান্তে 6,000 টাকা লাভ হয়। 6,000 টাকা লাভ হয় বৎসরান্তে, 6,000 টাকা লাভ হয়। ঠিক আছে। বৎসরান্তে 6,000 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? অতএব বি পাবে, লভ্যাংশ থেকে বি পাবে, লভ্যাংশ থেকে বি পাবে। এখানে এ বি 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 এর অনুপাত দেখবেন 2/2 + 3 5 ইন্টু 6,000 এত টাকা। এটা 5×12 = 60, 0 0 1200, তার মানে 2400। তাহলে বি পাবে 2400 টাকা। দেখো 2,400 টাকা, বি পাবে 2,400 টাকা। ঠিক আছে, এটাই করতে হবে। দেখে নাও প্রসেসটা। এখানে 12% মানে বৎসরান্তে 12% লাভ হয়, মানে উভয়ে যে মোট টাকা দিয়েছে তার 12%, উভয় যে টাকা দিয়েছে তার সমষ্টির 12%। ঠিক আছে, মোট মূলধনের 12%। দেখো প্রত্যেক দিনের ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম নিই, যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্টে আছে সেই সমস্ত কিছু স্টুডেন্টের নাম নিই। এদের কমেন্টও দেখতে পাবে তোমরা। আজকের ক্লাসে আমরা যাদের নাম নেব, সায়ন ভট্টাচার্য এবং মহারাজ হাঁসদা। সায়ন ভট্টাচার্য এবং মহারাজ হাঁসদা, এদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী তোমরা যে দেখতে থাকছো, তোমরাও বিভিন্ন কমেন্ট করতে থাকো এবং তোমাদের বিভিন্ন সাজেশন দিতে থাকো কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যায়। আমরা পরবর্তীকালে তোমাদেরও নাম নেব এবং তোমাদেরও ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, তো ক্লাসে ফিরছি। দেখো এবার 3-এর দাগেরটা। তিনের দাগে কি বলেছে? x² + ax + 8। আচ্ছা, দুটো সমীকরণ দেওয়া আছে, দুটোর বীজ 2 হলে এ ও বি এর মান। আচ্ছা, x² + ax + 8, x² + ax + 8 = 0 সমীকরণের একটি বীজ 2। তাহলে কি হবে? অতএব 2² + a × 2, x এর জায়গায়, যেহেতু সমীকরণের একটি বীজ 2, আমরা x এর জায়গায় 2 পুট করতে পারি। তাহলে a × 2 + 8 = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 + 2a + 8 = 0, বা 2a + 12 = 0, বা 2a = -12, বা a = -12/2, বা a = -6। ঠিক আছে, a = -6 হয়ে যাচ্ছে। তাহলে x² + bx + a সমীকরণটি হয়ে যাবে। অতএব x² + bx + a = 0 সমীকরণটি হবে x² + bx - 6 = 0। ঠিক আছে, এইটা হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে কি, এখানে যেটা বলেছে, এই সমীকরণের একটি বীজ, এই সমীকরণের একটি বীজ, এই সমীকরণের ও একটি বীজ 2, একটি বীজ 2। এরপর দেখো এখানে করছি। অতএব তাহলে 2 কি হবে? তাহলে আমরা এই সমীকরণে x এর জায়গায় 2 পুট করে দিতে পারি। অতএব হয়ে যাচ্ছে 2² + b × 2 - 6 = 0, বা 2² 4 + 2b - 6 = 0, বা 2b - 2 = 0, বা 2b = 2
বা বি ইজ ইকুয়াল টু 2/2 বা বি ইজ ইকুয়াল টু 1। অতএব এ সমান -6 আর বি সমান 1। এ ও বি এর মান নির্ণয় হলো। দেখো এ ইজ ইকুয়াল টু -6, বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখুন প্রসেসটা। নেক্সট দেখো 3-এর দাগের হয়ে গেল, 4-এর দাগে যাবো আমরা। চারের দাগের কি বলছে দেখো, x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3। ঠিক আছে, এবার দেখো x ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে তাহলে x স্কোয়ার কত হচ্ছে। x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 তার স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 4√3 প্লাস 4√3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা না করে আমরা কি বলেছি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এটা না করে আমরা, আচ্ছা এটা আমাদের লেন্থি প্রসেস হয়ে যাবে। এটা না করে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তো তাহলে 1/x এর ভ্যালুটা বের করছি। দেখো এটা সহজ হবে। অতএব 1/x ইজ ইকুয়াল টু 1/7 প্লাস 4√3। তাহলে আমরা 1 ইন্টু 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করছি। 7 প্লাস 4√3 ইন্টু 7 মাইনাস 4√3, তাহলে এইটা হয়ে যাচ্ছে 7 মাইনাস 4√3, আর এইটা হয়ে যাচ্ছে 7 স্কোয়ার মাইনাস এটা 4√3 তার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 7 মাইনাস 4√3, এটা 7 স্কোয়ার 49 মাইনাস 4 4 16 3 16 48, তাহলে 7 মাইনাস 4√3 বাই 1 ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4√3। তাহলে 1/x এর ভ্যালু হয়ে গেল, বা 1/x বা 1/x বা 1/x এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, অতএব x প্লাস 1/x কত, x এর মান হয়ে যাচ্ছে 7 প্লাস 4√3, আর 1/x এর মান প্লাস 7 মাইনাস 4√3। 4√3 কেটে গেলে 7 প্লাস 7 14, আর x মাইনাস 1/x এর ভ্যালু কত, x এর মান 7 প্লাস 4√3 মাইনাস এটা 7 মাইনাস 4√3, তাহলে এটা 7 প্লাস 4√3 মাইনাস 7 মাইনাস মাসে প্লাস 4√3, এটা 7 7 কাটলো, 4 প্লাস 4 8√3। অতএব x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত আসছে দেখো, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান কত হবে, এটা হয়ে যাচ্ছে, আমরা সূত্র জানি, এটা হয়ে যাচ্ছে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। x প্লাস 1/x এর মান কত, এইটা 14 ইন্টু এর মান কত 8√3, 4 8 32 2 হাতে 3 8 8 3 11 112√3। অ্যান্সার লিখবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান 112√3। যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান 112√3, এটা উত্তর লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো 4-এর দাগের হয়ে গেল, এবার 5-এর দাগে যাচ্ছি আমরা। পাঁচের দাগে দেখো বলেছে দুটি বৃত্তর ব্যাসার্ধ 7 সেমি 5 সেমি, তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব 13 সেমি। আচ্ছা, তাদের তির্যক সাধারণ স্পর্শক চেয়েছে। আচ্ছা, এইটা মনে করো 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আর এইটা মনে করো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। 7 আর 5 12, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। আচ্ছা, একটু কাছাকাছি হতো। এবার যেটা নির্ণয় করতে হবে সেটা বলছে, সরল সাধারণ স্পর্শকের অঙ্ক আমরা আগেই করেছি। তির্যক সাধারণ স্পর্শক মানে যে সমস্ত স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত থাকে, মানে এইরকম যদি একটা স্পর্শক হয়, এর একটা স্পর্শক যদি গিয়ে থাকে টাচ করে, এটা মনে করো পি বিন্দু এইখানটা, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে এইটা এ কেন্দ্র আর বি কেন্দ্র যদি হয়, এই যে পি কিউ স্পর্শকটা, পি কিউ স্পর্শকের দৈর্ঘ্যটা চাওয়া হচ্ছে এখানে। ঠিক আছে, আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা খেয়াল রাখবে। আমরা সূত্রটা বলছি আমরা, দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ, আমরা মনে করি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যেটা R1 ইজ ইকুয়াল টু 7 সেমি, তাই তো? এবং
বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2 = 5 সেমি। হলো 7 সেমি আর 5 সেমি হয়ে গেল দুটো বৃত্ত। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব AB = 13 সেমি, তাই তো? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। তাহলে বৃত্তদ্বয়ের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, অতএব তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? যদি এখানে PQ হয়ে যায়, এটা ফর্মুলাটা হচ্ছে √of এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা স্কোয়ার, মানে এটা AB, এখানে চিত্র হচ্ছে AB স্কোয়ার মাইনাস এই যে R1 প্লাস R2 তার স্কোয়ার, ঠিক আছে? এইটা সমস্ত কিছুই সেমি এককে আছে, এই সূত্রটা মনে রাখবে। আর যদি এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে, এটা যদি সরল সাধারণ স্পর্শক হতো এইখানটা মাইনাস সাইন হয়ে যেত, ভেতরটা খালি এটা প্লাস সাইন আছে, প্লাসের জায়গাটা এই যে প্লাস সাইন আছে, তাহলে মানে বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ হয়ে যেত। এখানে তির্যকের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, এর চিত্রটা আমরা মুছে ফেললাম, চিত্রটা রাখবে অবশ্যই, চিত্রটা রাখবে। এটা তির্যকের ক্ষেত্রে এখানটা প্লাস হয়ে যায়, ব্যাসার্ধের যোগফল। আর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চাইলে সেটা আমরা এমনি প্রসেস করেও দেখিয়ে দিয়েছি, অন্যান্য পেজে আছে যেগুলো। নর্মাল ডাইরেক্ট যদি সূত্র ফেলে দাও এই জায়গাটা মাইনাস হয়ে যায়, বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সেমি এককে দিয়ে দিই, এটা AB ছিল 13 তার স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করলে 7 + 5 তার স্কোয়ার, এটা হচ্ছে 13 স্কোয়ার 169 আর 7 আর 5 12 স্কোয়ার, এত সেমি হয়ে যাচ্ছে 169 মাইনাস 12 স্কোয়ার 144 এত সেমি, √of 25 সেমি = প্লাস মাইনাস 5 সেমি সমান 5 সেমি। তাহলে আনসার লিখে দেবে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 5 সেমি। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 5 সেমি, এটা উত্তর লিখবে, ঠিক আছে? তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 5 সেমি। 5 হলো। নেক্সট দেখো 6 অঙ্কে যাব। 6 কি বলেছে দেখো, ABC সমকোণী ত্রিভুজের ABC কোণ 90 ডিগ্রি, AB বাহুর ওপর একটি বিন্দু D থেকে AC বাহুর ওপর DE লম্ব। আচ্ছা, ABC ত্রিভুজের B কোণ 90 ডিগ্রি, তাই তো? ABC ত্রিভুজের B কোণ 90 ডিগ্রি, AB বাহুর ওপর একটি বিন্দু D থেকে AC এর ওপর DE লম্ব। এই বাহুর ওপর একটি বিন্দু D থেকে, এখানে D যদি হয় D থেকে AC এর ওপর DE লম্ব, মানে লম্ব হলে এইভাবে এইরকম হতে হবে তবে লম্ব হবে, আরেকটু এইভাবে যেতে হবে লম্ব হবে, ঠিক আছে? এটা থেকে এর উপর লম্ব। আচ্ছা, D থেকে D লম্ব। এবার কি বলেছে, AD 10 সেমি, AE 8 সেমি। AD 10, আচ্ছা এইটা 10, AE 8। তাহলে এখান থেকে এইটা লম্ব মানে এইটা 90 ডিগ্রি কোণ, অতি পরিষ্কার লম্ব, তার মানে এটা 6 অনায়াসে পেয়ে যাচ্ছে, তাই তো? 6 পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বলেছে, এবং BC 18 সেমি হলে BD কত? BC 18 সেমি, BCটা 18, এইটা বলে দিয়েছে। BC 18 হলে BD চেয়েছে। দেখো এক্ষেত্রে এখানে B কোণ তো 90 ডিগ্রি, তাহলে AB বাহুর ওপর D বিন্দু থেকে AC এর ওপর লম্ব, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এটা কিভাবে প্রমাণ করবো, এখানে বলেছে যে AD 10 সেমি, AD 10 সেমি, AE 8 সেমি, BC 18 সেমি, BC 18 সেমি। তাহলে PD এর দৈর্ঘ্য চেয়েছে, এই অংশটা শুধুমাত্র দৈর্ঘ্য চেয়েছে। আমরা একটা সদৃশকোণীর সদৃশতার সাহায্য নিয়ে করব। দেখো তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এখানে যেটা উল্লেখ করেছে যে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ যার ABC কোণ 90 ডিগ্রি,
ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো যেটা বলে দিয়েছে দেখো। আচ্ছা, এবি বাহুর ওপর ডি বিন্দু থেকে এসি এর ওপর ডি লম্ব। আচ্ছা, ডি পারপেন্ডিকুলার টু ডিই পারপেন্ডিকুলার টু এসি। ঠিক আছে, ডি পারপেন্ডিকুলার টু এসি, যেখানে ডি এবি এর ওপর, আর এটা বলা আছে এডি সমান 10 সেমি। এগুলো লিখবে, এডি সমান 10 সেমি, এগুলো এইভাবে উল্লেখ করে দিতে হবে, যদিও বলে দিয়েছে এই সমান 8 সেমি আর বিসি সমান 18 সেমি। দেখো, অতএব ত্রিভুজ এ ডিই থেকে আমরা কি পাবো? এডিই থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাচ্ছি কি পাচ্ছি আমরা? এডিই থেকে এটা হচ্ছে লম্ব, তার মানে এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। ডি কত? ডি এর মানটা আমরা জানি না, নির্ণয় করব। যদি আমরা 6 বসিয়ে দিয়েছি 6ই আসবে, প্লাস এটা 8 বলে দিয়েছে ইজ ইকুয়াল টু 10, বা ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 100 মাইনাস 64, বা ডিই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাই তো? অতএব ডিই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব ডি সমান 6, ডি ইজ ইকুয়াল টু 6 আসছে। তাহলে ডি বাহু দৈর্ঘ্য 6 সেমি। এবার দেখো দুটোকে কেমন ভাবে সদৃশকোণী প্রমাণ করছি, এ বি সি ও ত্রিভুজ এ ডি কে। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিই দুটো যদি আলাদা আলাদা সমকোণী ত্রিভুজ হতো সদৃশকোণী হতো না, কিন্তু এক্ষেত্রে সদৃশকোণী হয়ে যাবে, একটার মধ্যে অন্যটা যেহেতু আছে। দেখো, উভয়েরই এর এই কোণটা আর এই কোণটা সমান, উভয়ের যেহেতু একটা কমন কোণ এ আছে। ঠিক আছে, এত এর কোণ এ বি সি সমান কোণ এ ই ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, উভয়েরই তাহলে বি এ সি সমান ডি এ ই একই কোণ, তাই তো? দুটোতেই আছে, এই কোণটা দুটোতেই আছে, ছোট ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ আছে, একই কোণ। ঠিক আছে, অতএব আর একটা অবশিষ্ট, অতএব অবশিষ্ট, তাহলে অবশিষ্ট যে কোণটা পড়ে থাকবে অটোমেটিক সমান হয়ে যাবে। অবশিষ্ট সি কোণ এ সি বি সমান, এরপর আছে এইটা এডিই, এডিই। ঠিক আছে, তাহলে অতএব এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, সদৃশ হয়ে যাচ্ছে। ত্রিভুজ এ বি সি সদৃশ, এটা সদৃশের চিহ্ন, ত্রিভুজ এ ডিই। ঠিক আছে, এ দুটো সদৃশ হয়ে গেল। এবার এই সদৃশের সাহায্যে আমরা এটা প্রমাণ যে বিডিটা নির্ণয় করব। তাহলে এখানটা তো দেখে নিয়েছো প্রসেসটা, এখানটা একটু মুছছি আমরা। দেখো এবার কিভাবে হবে, কি কি দরকার। দেখো, 90 ডিগ্রি বিপরীত কোণটা আমরা নিচ্ছি না, কারণ এখানে এই পুরোটা আছে। তাহলে এখানে দেখো, ছোট ত্রিভুজের ক্ষেত্রে অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিই এর যেহেতু সদৃশ, এদের বাহুগুলির আনুপাতিক মান আমরা কাজে লাগাতে পারি, থ্যালাসের উপপাদ্য কাজে লাগাতে পারি। আচ্ছা দেখো, এই কোণের সাপেক্ষে এর 90 ডিগ্রি এর কোণ, এ কোণটা হচ্ছে বড় ত্রিভুজের এর হচ্ছে বিসি, বড় ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু বিসি, ছোট ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু ডিই, তাই তো? ইজ ইকুয়াল টু, এবার এই কোণটা কমন কোণ, এবার বড় ত্রিভুজের সি কোণের সঙ্গে ছোট ত্রিভুজের ডি কোণ সমান। বড় ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি, আর ছোট ত্রিভুজের এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান, হ্যাঁ, এর বিপরীত হচ্ছে এই। এবার মানগুলো বসিয়ে দাও। বিসির মান হচ্ছে 18, ডির মান হচ্ছে 6, এবিটাকে আমরা লিখছি এডি প্লাস ডিবি, হ্যাঁ, আর এর মান হচ্ছে 8, এইটা হচ্ছে 3 6 18, কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে। অতএব এডি প্লাস ডিবির মান কত? আচ্ছা, এডির মানই জানা আছে, এডির মান আমরা ডান দিকের মানটা বাঁ দিকে লিখছি, এডির মান 10, 10 প্লাস ডিবি বাই 8 ইজ ইকুয়াল টু 3 আসছে। ঠিক আছে, 10 প্লাস ডিবি বাই 8 3। আচ্ছা, এরপর লিখবো অতএব 10 প্লাস ডিবি ইজ ইকুয়াল টু 3 আসছে 24, অতএব ডিবি ইজ ইকুয়াল টু 24 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 24 মাইনাস 10 14 আসছে। তাহলে এবার স্টেটমেন্টটা লিখে দেবে তোমরা যে ডিবি বাহুর দৈর্ঘ্য, ডিবির দৈর্ঘ্য, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে যে ডিবির দৈর্ঘ্য, এটা কি এককে আছে? সেমি এককে আছে। ডিবির দৈর্ঘ্য 14 সেমি, এটা অবশ্যই উল্লেখ করবে যে ডিবির দৈর্ঘ্য
14 সেমি। যে ডিবি 14 সেমি এলো, তাহলে ডিবির দৈর্ঘ্য 14 সেমি, এটা অবশ্যই উল্লেখ করবে। দেখুন প্রসেসটা। নেক্সট আমরা 7 অঙ্কে যাব। বলেছে এবি ও সিডি ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা দুটি বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। এওসি 100 ডিগ্রি। এবি ও সিডি ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা দুটি বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা মনে করো এবি, এটা মনে করো সিডি, বর্ধিত করে পি বিন্দুতে মিলিত হয়েছে। এবি সিডি বর্ধিত করে পি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এওসি সমান ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্র, এ ও সি 100 ডিগ্রি, তাই তো? এওসি 100 ডিগ্রি, বিওডি 60 ডিগ্রি, কি চেয়েছে? বিপিডি, বিপিডি, তাই তো? বিপিডি কোণের মান চেয়েছে। আমাদের এটা একটা সূত্র আছে, এটা বৃত্তস্থ এর চ্যাপ্টারে একটা সূত্র আছে, তোমাদের প্রয়োগ করতে পারবে এখানে। আচ্ছা, এবি ও সিডি ও কেন্দ্রবৃত্তে দুটি জ্যা, এবি ও সিডি, যে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে সেখানে দেখবে সেই গুরুত্বপূর্ণ প্রয়োগে এটা তোমাদের অনুশীলনের একটা প্রয়োগের স্টেটমেন্ট তুলে দিয়েছে, তার সাহায্যে এটা হবে, ঠিক আছে। তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে আমাদের প্লেলিস্টে করা আছে, সেখানে দেখবে যে গুরুত্বপূর্ণ প্রয়োগের 29-30টা মতো করা আছে, তার মধ্যে এই প্রয়োগটা করে দেওয়া আছে, তার স্টেটমেন্ট তুলে দিয়ে, ঠিক আছে। তারই স্টেটমেন্ট আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এবি ও সিডি ও কেন্দ্রবৃত্তে দুটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা, এবি ও সিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, পি বিন্দুতে মিলিত হয়। এবার এওসি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, এওসি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, আর কোন বিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার ওখানে এই প্রমাণটা করা সম্ভব নয়, প্রমাণটা হচ্ছে এই যে এ বি কমা সি যোগ করে এটা প্রমাণটা হবে, ঠিক আছে। প্রমাণটা অনেকটা বড় প্রমাণ, সেটা 3 নম্বরের ক্ষেত্রে হলে প্রমাণটা হতো। এবার আমরা এখানে কি করবো? আমরা এখানে আমরা জানি বলে করবো। অতএব আমরা কি জানি? আমরা জানি কোন এওসি মাইনাস কোন বিওডি ইজ ইকুয়াল টু 2 কোন এই যে বিপিডি, ঠিক আছে, 2 কোন বিপিডি বা 2 কোন বিপিডি, সেটাকে এপিসিও বলা যাবে, 2 কোন বিপিডি। এবার এখানে দেখো এইটার মান হয়ে যাচ্ছে 100 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 বিপিডি। অতএব 2 কোন বিপিডি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, বা কোন বিপিডি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি বাই 2, বা কোন বিপিডি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি অ্যান্সার আসছে। দেখো তাহলে এখানে উত্তর লিখবে কোন বিপিডি এর মান 20 ডিগ্রি, উত্তর লিখবে যে কোন বিপিডি এর মান 20 ডিগ্রি, ঠিক আছে, কোন বিপিডি এর মান 20 ডিগ্রি। নেক্সট দেখো, এটা 7 হলো, 8 দাগের অঙ্কে যাব। দেখে নাও প্রসেসটা। আটের দাগের কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি করলে ভূমির ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধির শতকরা হার কত? ধরে দিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক এবং ভূমির ব্যাসার্ধ r একক। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান h একক এবং ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার h ঘন একক, 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার h ঘন একক, তাই তো? শঙ্কুর আয়তন এটা হলো। এবার উচ্চতা 20% বৃদ্ধি করলে উচ্চতা হবে, উচ্চতা 20% বৃদ্ধি
করলে উচ্চতা হবে বলে h প্লাস h ইন্টু 20/100 এত একক 5, তাহলে h প্লাস h/5 এত একক। এটা 5 লসাগু, 5h প্লাস h, এটা 6h/5 এত একক হয়ে যাবে, 6h/5। ঠিক আছে, এবার দেখো তারপর যেটা বলছে উচ্চতা 20% আর ব্যাসার্ধ 25% বৃদ্ধি। অতএব ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, বৃদ্ধি করলে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ আর, তো আর প্লাস আর ইন্টু 25/100। ঠিক আছে, এত একক হচ্ছে, কেটে যাচ্ছে 1 4, তাহলে আর প্লাস ইজ ইকুয়াল টু আর প্লাস r/4 এত একক। তাহলে 4 লসাগু, 4r প্লাস r, 5r/4 একক। তাহলে এখন শঙ্কুর উচ্চতা, এই এখন শঙ্কুর আয়তন, অতএব এখন শঙ্কুর আয়তন কত? 1/3 পাই r স্কয়ার, আর এর জায়গায় 5r/4 আর h এর জায়গায় 6h/5 এত ঘন একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে কত আসছে? আমরা নর্মাল যে কোনো আয়তন বৃদ্ধি বা হ্রাস এটা হচ্ছে প্রাথমিকের উপর, এইটার উপর হয়, এটা আমাদের 1/3 পাই r স্কয়ার h মনে থাকবে। সিম্পলিফাইটা আমরা এখানে করছি, দেখো এটা করলে ইজ ইকুয়াল টু 1/3 পাই, এটা তার মানে 25r স্কয়ার বাই 16, 25r স্কয়ার বাই 16 ইন্টু 6h/5 এত ঘন একক। এটা কেটে গেলে 5 হচ্ছে, আচ্ছা এটা 3 কেটে গেলে এটা 2 হচ্ছে, 2 কেটে গেলে 8 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1/8 নয়, এটা আসছে 5/8, ওপরে 5 আছে, 25 আছে, 150 ছিল, 5/8 পাই r স্কয়ার h ঘন একক। তাহলে ওপরে 5 আছে, মানে ওপরে 5 আছে, নিচে 3 আছে, তাই তো 1/3 চেয়ে এটা 1/3 চেয়ে বেশি হচ্ছে, অতএব আয়তন বৃদ্ধি হলো, আয়তন বৃদ্ধি কতটা? ইজ ইকুয়াল টু 5/8 পাই r স্কয়ার h মাইনাস 1/3 পাই r স্কয়ার h ঘন একক ইজ ইকুয়াল টু 5/8 মাইনাস 1/3 পাই r স্কয়ার h ঘন একক। ঠিক আছে, লসাগু করলে কি আসছে? 24 লসাগু, 3 5 15 মাইনাস 3 আসছে 24, 8 8 ইজ ইকুয়াল টু 7, এটা পাই r স্কয়ার h ঘন একক। 7/24 পাই r স্কয়ার h ঘন একক। ঠিক আছে, এবার উত্তরটা দেখো, অতএব যেটা অ্যান্সার আসবে, আয়তন 1/3 পাই r স্কয়ার h এত ঘন এককে বৃদ্ধি পায়, এত ঘন এককে বৃদ্ধি পায় এতটা, কতটা? 7/24 পাই r স্কয়ার h ঘন একক। আর 1 ঘন এককে বৃদ্ধি পায় 7 পাই r স্কয়ার h বাই 24, এইটা নিচে হয়ে যাবে, তাই তো? নিচে হয়ে গেলে এইখানে পাই r স্কয়ার h টা হয়ে যাবে, আর আমরা একবারে ক্যালকুলেশন করছি 3টা উপরে চলে যাবে। আচ্ছা, এইটা কেটে গেলে 3 এর সঙ্গে এইটা 8 হয়ে যাচ্ছে, পাই r স্কয়ার h কেটে যাচ্ছে, তাহলে 7 8 থেকে গেল। ঠিক আছে, আর 100 ঘন এককে বৃদ্ধি পায়, তাহলে কত হয়ে যাবে সিম্পলিফাইটা? 7 ইন্টু 100/8 এত ঘন একক। তাহলে এটা কত হচ্ছে? 7 ইন্টু 100/8 700/8, তার মানে 700/8 হলে 27 56 80, এইটা 8 আছে, 27 56 নয়, 28 64 হবে, এটা 28 64 6 60, 27 56 4/8, তার মানে কেটে গেলে 1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 87 পূর্ণ 1/2। তাহলে স্টেটমেন্ট লিখবে আয়তন বৃদ্ধি পায় 87 পূর্ণ 1/2%। আয়তন বৃদ্ধি পাচ্ছে
আয়তন যেহেতু বেশি প্রাথমিকের চেয়ে, তাহলে উত্তর লিখবে আয়তন বৃদ্ধি পাবে 87.12%। আয়তন বৃদ্ধি পাবে 87.12%, এটা উত্তর অবশ্যই লিখবে 87.12%। নেক্সট দেখো 8 হয়ে গেল, 9 যাব। নয়ের বলছে যে কোন লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ, ভূমি ব্যাসার্ধ আর হলে একটা সম্পর্ক দেখাতে বলেছে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক। ব্ল্যাক কালি ইউজ করছি। দেখো চোঙের ভূমির ব্যাসার্ধ চোঙের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। ভূমির ব্যাসার্ধ আর একক। আচ্ছা, চোঙের আয়তন ভি এবং সমগ্রতলের ক্ষেত্রফল এস। অতএব ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, আর এস ইজ ইকুয়াল টু সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো 2 পাই আর, এস ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক। এবার দেখো যে সম্পর্কটা বলে দিয়েছে, দেখাতে হবে আমাদের 2 ভিআর ইজ ইকুয়াল টু, অতএব 2 ভিআর ইজ ইকুয়াল টু এইচ ইন্টু, তাহলে 2 ভিআর, অতএব 2 ভিআর বাই এস, তাই তো 2 ভিআর বাই এস, না 2 ভিআর বাই এইচ, 2 ভিআর বাই এইচ। এর মানটা কত আসছে দেখো, বা শুধু আমরা 2 ভিআরটা যদি নির্ণয় করি, 2 ভিআর বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ ধরে নির্ণয় করছি। দেখো অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু 2 ভিআর, 2 ইন্টু ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু আর, তাহলে 2 পাই আর কিউব এইচ, 2 পাই আর কিউব এইচ হয়ে গেল। আর ডান পক্ষ দেখো 2 পাই আর কিউব হলো বাম পক্ষ, ডান পক্ষ বলেছে 2 ভি আর, তাই তো হয়ে গেছে। ডান পক্ষ আছে এইচ ইন্টু এস আর মাইনাস 2 ভি, এইচ ইন্টু এস আর মাইনাস 2 ভি, তাই তো। এসটা কি বলা আছে, এসটা সমগ্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের, তাই তো, কোন লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এইচ ইন্টু এস এর মান দেখো, তাহলে এস এর মান এইটা পুরোটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে এস এর মানটা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ ইন্টু আর মাইনাস 2 ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এইটা ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এটা গুণ করলে 2 পাই আর 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 কিউব, 2 পাই আর আর প্লাস এইচ, আবার বাইরে একটা আর আছে, এই একটা আর এই একটা আর এই একটা আর কিউব, প্লাস 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 2 পাই আর স্কোয়ার এইচ, এটা কেটে গেল, তাহলে 2 পাই আর কিউব এইচ হয়ে যাচ্ছে, দুদিকটা সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো দেখানো প্রশ্ন, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 10 দাগে যাব। দশের দাগের অঙ্ক কি বলছে দেখো, 10 দাগের বলছে 21 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তার জন্য কি করতে হবে, 21 ডিগ্রি, তারপরে কি আছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি আছে, 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড, এটা 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি 18, এটা 18 মিনিটটা এইভাবে না লিখে আমরা কি করছি,
এই 42-কে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, 42/60, তাহলে এটা মিনিটে ঘুরে যাচ্ছে, এত মিনিট। তাহলে হয়ে যাচ্ছে 6 দিয়ে কেটে দিলে 25 ডিগ্রি, 18 প্লাস 6 7 42, 6 10 60, এত মিনিট। তাহলে 25 ডিগ্রি 10 লসাগু, এটা যদি আমরা একবারে সিম্পলিফাই করি, এটা হয়ে যাচ্ছে 10, আর এটা হচ্ছে 18 10 187 মিনিট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা পুরোটা ডিগ্রিতে ঘোরাতে চাই, এটা হয়ে যাবে 25 প্লাস 187 বাই এটাকে 6 10 60 দিয়ে ভাগ, তার মানে 600 হয়ে যাচ্ছে, এত মিনিট হয়ে যাচ্ছে, এত ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 600, এটা হয়ে যাচ্ছে 0 0 আর 6 25 150, তাই তো, প্লাস 187, এত ডিগ্রি। তাহলে 15187 বাই 600, এত ডিগ্রি, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো, এবার কিসে প্রকাশ করতে বলেছে? রেডিয়ানে। তারপর লিখবে আমরা জানি, বা এর নিচে লিখবে, অতএব আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, আর 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 15187 বাই 600, এত ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু এটা গুণ হয়ে যাবে 15187 বাই 600 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত আসছে? 15187 পাই বাই 3টে শূন্য হলো, 6 8 48 আর থেকে 4, 6 কে 6 4 10, এইটা, ঠিক আছে। ছশো আসছে, 3টে শূন্য, 5 8 90, 6 18 108, তাই তো। তাহলে লিখবে রেডিয়ানে প্রকাশিত মানটি হবে যে এত এর, রেডিয়ানের স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে এত এর রেডিয়ানের প্রকাশিত মানটি হবে এইটা, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনটা একবার দেখে নাও। এটা আমরা কেটে দিয়েছি 6 দিয়ে, 6 7 42, 6 10 60, লসাগু করেছি, লসাগু গুলো 180 প্লাস 187 হচ্ছে। এটাকে পুনরায় 60 দিয়ে ভাগ করেছি, 60 দিয়ে ভাগ করলে 10 আছে, আর 60 দিয়ে ভাগ করলে 600 হয়ে যাবে, ঠিক আছে, 600 আসছে। এটাকে সিম্পলিফাই করলে 600 লসাগু, এটাকে সিম্পলিফাই করলে এটাই আছে 600। এবার 180 ডিগ্রি পাই রেডিয়ান, পাই ইজ ইকুয়াল টু এত বাই 180, আর এত ডিগ্রি ইজ ইকুয়াল টু সেই 600টা নিচে হয়ে যাবে, এই যে 1টা 2টো 3টে শূন্য, 3টে শূন্য এখানে, আর 600 118কে 6 দিয়ে গুণ করলে 6 18 108 আসছে, 108, তার নিচে 15187 পাই বাই 10800, ঠিক আছে, এইটা আসছে। দেখো নেক্সট দেখো 11টা কি বলেছে, একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে 11। যে ত্রিকোণমিতির অঙ্কটা আছে, দেখো সেটা বলেছে sin 90 minus theta plus cos theta is equal to √2 cos 90 minus theta, √2 cos 90 minus theta হলে কোসেক থিটার মান চেয়েছে। এটা দেখো আমরা কি লিখবো, বা এটা sin 90 minus theta আছে তো, বা এইভাবে করে নিচ্ছে, এই যে sin 90 minus theta মানে কি, sin 90 minus theta হচ্ছে cos theta প্লাস এইটা একটা cos theta প্লাস ইজ ইকুয়াল টু √2 cos 90 minus theta sin theta, বা 2 cos theta ইজ ইকুয়াল টু √2 sin theta। তাহলে অতএব এই যে sin theta-কে এদিকে আনলে, এদিকে ডান দিকে গুণ আকারে আছে, বাঁ দিকে আনলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে এই যে cos theta বাই sin theta ইজ ইকুয়াল টু এটা √2/2 হয়ে যাচ্ছে। cos বাই sin মানে কত? cos বাই sin মানে হয়ে যাচ্ছে cot theta, তাই তো। cot theta ইজ ইকুয়াল টু এটা কেটে গিয়ে 1/√2 আসছে। cot theta এর মান 1/√2। এবার আমরা কি জানি? আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস, লিখবে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1/√2 হয়ে যাচ্ছে। তাহলে এবার এই ভ্যালুটা পুট করে দাও। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1/√2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1/√2, বা cosec স্কয়ার থিটা মাইনাস 1/√2 স্কয়ার হাফ ইজ ইকুয়াল টু এটা
এটা 1 হয়, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 1 1, এটা আসছে 1, ঠিক আছে। অতএব তারপরে লিখবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস হাফটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 লসাগু 2 প্লাস 1, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2। অতএব cosec থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3/2, এইটা আসছে দেখো আন্ডার হোল রুটের মধ্যে 3/2। তাহলে উত্তর লিখবে cosec থিটার মান এটা, অ্যান্সারটা লিখবে যে cosec থিটার মান এত, ঠিক আছে, cosec থিটার মান হবে এত। নেক্সট দেখো এই পেজের লাস্ট অঙ্ক। কি বলেছে দেখো, এটা বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে 6 8 10 12 13 x, তথ্যের গড় এবং মধ্যমা সমান হলো x এর মান। 6 8 10 12 13 x, 6 8 10 12 13 x, তথ্যটি ঊর্ধ্বক্রমে সাজানো, তাই তো, ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা তথ্য, তাহলে মধ্যমা কত? জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, মাঝের দুটো পদ 10 আর 12, এটা বাই 2 হয়ে যাচ্ছে মধ্যমা, এটা 22/2 11 মধ্যমা, তাই তো। আর গড় কত? অতএব গড়, এখানে গড় আর মধ্যমা সমান বলে দিয়েছে, গড় হয়ে যাবে কটা মান আছে? 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস x বাই 6, 6টা পদ আছে তাই 6 দিয়ে ভাগ, এটা গড়, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? নিচে 6ই থাকবে, 12 আর 8 20 আর 10 30, 30 12 আর 8 20, 20 আর 10 30, আর 13 43, আর 6 49, 49 প্লাস x। অতএব শর্তানুসারে কি হবে? 49 প্লাস x বাই 6 ইজ ইকুয়াল টু 11, বা 49 প্লাস x ইজ ইকুয়াল টু 6 11 66, কোনাকুনি গুণ x ইজ ইকুয়াল টু 66 মাইনাস 49, বা x ইজ ইকুয়াল টু 66 মাইনাস 49, এটা করলে কত হচ্ছে? 17, তাই তো। তাহলে উত্তর লিখবে x এর মান হবে 17, অ্যান্সারটা লিখবে x এর মান হবে 17, ঠিক আছে, অ্যান্সার লিখবে x এর মান হবে 17। দেখো এর সাথে সাথেই আমাদের এই যে 402 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হলো, 402 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল তার সলিউশন কমপ্লিট হলো এর সাথে সাথেই। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে এর পরে যে ম্যাথের কোশ্চেনের পেজটা আছে সেটা সলভ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলো লাইক করবে, ভিডিওটি লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসের পর্ষদের এর পরের যে পেজটা আছে সেটা সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।